সকালে সবথেকে ঝামেলার কাজ হচ্ছে নাস্তা বানানো। সকালে আমরা তাড়াহুড়ো করে নাস্তা বানাতে গেলে আমাদের কিন্তু অনেক রকম সমস্যায় পড়তে হয়। তো সেই সকল সমস্যার দারুণ কিছু সমাধান নিয়ে চলে এসেছি। সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল চা, যেই চাটি খেয়ে নাকি অনেকেই একেবারে এর টেস্ট ভুলতে পারছে না। তো এই চাটা কীভাবে বানাতে হয় চলুন দেখে নিই। প্রথমে আমি একটি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, এর ভিতরে 1 চামচ চা দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবারে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পর্যন্ত এটা ক্যারামেল তৈরি না হচ্ছে বা ধোয়া না উঠছে ততক্ষণ পর্যন্ত আমি এটা চুলায় লো ফ্লেমে জাল করতে থাকবো। দেখুন এটা লো ফ্লেমে জাল করতে করতে এরকম ক্যারামেলের কালার চলে এসেছে। তখন আমি এর ভেতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। আপনারা যদি বেশি জন খেতে চান আপনারা বেশি করে তৈরি করে নেবেন, যেহেতু আমি একা খাবো সেখানে আমি 1 কাপই তৈরি করছি। তো যখন আপনারা অনেকে খাবেন তখন এখানে 4 পরিমাণ চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম দুধ 1 কাপ পরিমাণ, তারপরে এটা আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এর ভেতরে চা এবং চিনি দলা বেঁধে গেছে, সেটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দরভাবে এই দুধের সাথে মিশে যাবে। আর কালারটা কি দারুণ এসেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে এর ভিতরে দিয়ে দিব আমি পাকা কলা। পাকা কলার চা কিন্তু খুবই ভাইরাল একটি চা। এখন বর্তমানে সবাই কিন্তু এই চা একবার হলেও টেস্ট করে দেখছে, আপনিও কিন্তু টেস্ট করে দেখতে পারেন। তো যেহেতু এখানে 1 কাপ পরিমাণ আমি চা তৈরি করব, তাই আমি এখানে কলার পরিমাণটা খুব বেশি দিব না। এটা হচ্ছে বড় সাইজের কলা, তাই আমি কলার 4 ভাগের 1 ভাগ কলা এখান থেকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বেশ সুন্দরভাবে পেকে গেছে সেই রকম কলাটাই ব্যবহার করবেন। তো দেখুন আমি এখানে কিছুটা কলা দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু আমি কলা দিব না। তো এটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি এই কলাটা ভালো করে নেড়ে চেড়ে চায়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর একটু সময় ধরে এটা নাড়াচাড়া করলে এই কলার যেই ফ্লেভারটা বা নির্যাসটা চায়ের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে, তখনই কিন্তু চাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এবারে দেখতে পাচ্ছেন এটা কেমন ঘন হয়ে আসছে, আর এটা কিন্তু আমার অলরেডি হয়েও গেছে। এটা আমি নামিয়ে খেয়ে আপনাদের এর টেস্টটা শেয়ার করব। দেখুন অলরেডি হয়ে গেছে, এবারে আমি এটা ছেঁকে নিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। অনেকে চা খেয়েছেন কিন্তু একবার হলেও কলার এই চাটা আপনারা টেস্ট করে দেখবেন। আমাদের কিন্তু সব রকম চা টেস্ট করে দেখা উচিত বা সব রকম খাবারই টেস্ট করে দেখা উচিত। তো আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। ক্যারামেল চা বা কলার চা বলেন, যেটাই বলেন না কেন, একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এবারে আমি এটা ছাকনার ভেতরে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আপনাদের দেখাবো কতটা পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে এবং কালারটাও কত সুন্দর এসেছে। তো বন্ধুরা, যারা চা প্রেমী তারা একদিন হলেও করে খেয়ে দেখবেন। আশা করছি এর ফ্লেভারটা আপনাদের কাছে খারাপ লাগবে না। তো আমার অলরেডি এটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার চাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর চা হয়ে গেল। রাইস কুকারের নিচের অংশটা দেখা যায় পুড়ে পুড়ে এরকম কালচে আকার ধারণ করে, ভেতরটা তো করে, আর নিচে দেখুন এরকম একেবারে লাল হয়ে যায়। এটা আপনি কিন্তু কিছুতেই উঠাতে পারবেন না। আর রাইস কুকারের পাতিলগুলোয় একটা নন স্টিকের প্রলেপ দেওয়া থাকার কারণে আপনি কিন্তু এটা স্টিলের স্ক্রাবার দিয়েও ঘষে ঘষে তুলতে পারবেন না। তুললে তো নন স্টিকের এই প্রলেপটা উঠে যাবে। তো আপনি এটা কিভাবে উঠাবেন সেটাই দেখে নিন। তবে আমি এখানে যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবেন। রাইস কুকারের এই পাতিলটা কিন্তু দেখা যায় অনেকের স্টিলেরও হয়। তো স্টিলের পাতিলের ক্ষেত্রে কিন্তু এই টিপসটা কার্যকারী হবে না। শুধুমাত্র নন স্টিকের প্রলেপ দেওয়া আছে সেটার ক্ষেত্রে এটি কার্যকারী হবে। তবে স্টিলের হলে সেটা কি করবেন সেটাও আমি বলে দিব। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হারপিক। যেহেতু এটা স্টিলের নয়, উপরে নন স্টিকের প্রলেপ দেওয়া আছে, তাই আমি এখানে হারপিক দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। আর এই বেকিং সোডা আর হারপিক দেওয়ার কারণেই এর পোড়া দাগটা এতটাই নরম হয়ে যাবে যে এটা সঙ্গে সঙ্গে উঠে যাবে। তার আগে আমি একটি পুরনো টুথব্রাশ দিয়ে এইভাবে এই যেই পাত্রটা তার নিচে লাগিয়ে দিচ্ছি, ভালো করে লাগিয়ে দিচ্ছি, কোনো জায়গা খালি না থাকে। তো এইভাবে লাগিয়ে আপনারা রেখে দিবেন 1 মিনিট। 1 মিনিট রাখা কিন্তু জরুরি। তো আমি এইভাবে লাগিয়ে দেওয়ার পরে দেখুন এই পুরনো ব্রাশটা দিয়ে ছোট্ট একটা জায়গায় একটু ঘষে আপনাদের দেখাচ্ছি কেমন উঠে যায়। তো আমি আপনাদের পরীক্ষামূলক একটা জায়গায় এভাবে ঘষে দেখাচ্ছি। দেখুন কত সহজে উঠে যাচ্ছে, সাদা হয়ে গেছে। তো আমি এই কাজটা আরও সহজ করার জন্য এখানে আমি নিয়ে নিব স্টিলের স্ক্রাবার। আমি কিন্তু এখানে চাপ দিব না, চাপ দিলে কিন্তু ননস্টিকের এর প্রলেপটা উঠে যাবে। আমি আলতোভাবে ঘষে নিব। আলতোভাবে ঘষলেই উপর থেকে এই পোড়া ভাবটা নিমেষেই উঠে যাবে। আপনাদের আর ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে এটা তুলতে হবে না। আর এভাবে দেখুন কত সহজে উঠে যাচ্ছে। এরই মাঝে আমি বলে রাখি স্টিলের পাত্র হলে কি করবেন।
স্টিলের পাত্রে কিন্তু সরাসরি হারপিক দেওয়া যাবে না। আপনারা 1 চামচ ময়দার সাথে 1 চামচ হারপিক মিশিয়ে লাগিয়ে দিবেন। এরকম লাগিয়ে দেওয়ার পরে মিনিট খানিক রেখে এভাবে ঘষবেন, দেখবেন একেবারে চকচকা ঝকঝকা হয়ে যাবে। আর ননস্টিকের ক্ষেত্রে এইভাবে হারপিকের সাথে একটু বেকিং সোডা দিয়ে ঘষে নেবেন, দেখবেন কত সহজে উঠে যায়। দেখুন আমি এরই মাঝে কিন্তু উঠিয়ে ফেলেছি, আর আমি সাবধানে কাজটা করছি যেন ননস্টিকের এই প্লেটটা না উঠে। তো দেখুন কত সহজে উঠে গেল। তো আমি এবারে এটা আপনাদের ধুয়ে দেখাবো কতটা ক্লিন হয়ে যায়। এই রাইস কুকারটা কিন্তু আমরা অনেক টাকা দিয়ে কিনে থাকি, তো এভাবে পাত্রগুলো দেখা যায় নষ্ট হয়ে গেলে আমাদের আবার অনেকগুলো টাকা খরচ করে এই রাইস কুকারটা কিনতে হয়। আবার এই ময়লা পাত্রেও কিন্তু রান্নাবান্না করতে খারাপ লাগে। একটা সুগৃহিণী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু আমাদের উচিত। তো এভাবে যদি আপনারা পাতিলগুলো পরিষ্কার করেন তাহলে যেমন পরিষ্কারও হয়ে যাবে, আর মনেই হবে না এটা কোনো পুরনো রাইস কুকারের পাতিল। দেখুন কত সহজে পরিষ্কার হয়ে গেল। এবারে আমি এটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঝকঝকে চকচকে একেবারে নতুনের মতো হয়ে গেছে। তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে। প্রতিদিন সকালবেলায় আমাদের একটি ঝামেলা, সেটা হচ্ছে নাস্তা বানানোর। তো প্রতিদিন আটা মেখে নাস্তা বানাতে গেলে মাঝে মাঝে দেখা যায় আটা হাতের সাথে এমন চিপটে লেগে যায়, সেটা ছাড়ানো যায় না, ছাড়াতে গেলে অনেকটা সময় চলে যায়। এটা কিন্তু হয় বেশি পানি মানে দেয়া হয়ে গেলে বা পানি আটাতে বেশি হয়ে গেলে। তো তখন আপনারা কি করবেন, এই আটাটা তো আবার শুকনো আটা দিয়ে মাখতে যাবেন, তখন এই রুটিটা খেতে গেলে কিন্তু অনেকটা চিমড়ে হয়ে যায়, খাওয়া যায় না, দাঁত ব্যথা হয়ে যায়। কিন্তু এতগুলো আটাকে ফেলে দিবেন, ফেলেও তো আমরা দিতে পারি না। তো তখন একটা কাজ করবেন, দেখুন আমি এই আটাটা আলাদা একটি বোলে ট্রান্সফার করে নিলাম। নেওয়ার পরে একটি আমি এরকম প্লেট দিয়ে ঢেকে এটা রেখে দিব ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে রাখতে হবে 10 মিনিট মতো রাখলেই হবে, খুব বেশি রাখার প্রয়োজন নেই। এটা আপনারা 10 মিনিট ঠিক এইভাবে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিবেন। ঢাকনাটা দেয়া কিন্তু জরুরি, ঢাকনাটা অবশ্যই এখানে দিতে হবে। তো আমি এখানে ঢাকনাটা দিয়ে ডিপ ফ্রিজে ঢাকনা আটকিয়ে রেখে দিলাম। এটা আমি 10 মিনিট রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে সেক্ষেত্রে 5 মিনিট রাখতে পারেন। তারপরে এটা আমি উঠিয়ে আপনাদের দেখাচ্ছি এই আটাটা কতটা সফট হয়ে গেছে, এবং হাতের সাথেও কিন্তু এতটুকু লাগবে না, মনেই হবে না যে পানি বেশি হয়ে আটাটা নরম হয়ে গেছিলো। দেখুন একেবারে স্মুথ, একেবারে সফট। এই আটাটা যখন আপনি রুটি বেলবেন বা পরোটা করবেন তখন হাতের সাথেও লাগবে না, বেলুনের সাথেও লাগবে না, আবার ফিরেতেও কিন্তু লাগবে না। সেটা আপনাদের প্রমাণ সহ আমি দেখিয়ে দিচ্ছি। আমি যখন আটাটা মাখছিলাম হাতের সাথে কিভাবে চেপটে গেছিলো সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এতটাই বেশি পানি পড়ে গেছিলো। সকালে আমরা তাড়াহুড়ো করে যখন করতে যাই এরকম কিন্তু হয়। তো তখনই আপনারা ডিপ ফ্রিজে আটাটা রেখে দিবেন, তারপরে হাত দিয়ে একটু মুঠে নিলেই তৈরি হয়ে গেল সেই পারফেক্ট আটার ডো। তো আমি এবার এটা দিয়ে রুটি বা পরোটা তৈরি করে দেখাচ্ছি কতটা পারফেক্ট রুটি পরোটা হয়। তো এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে এটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, দেখলে অবাক হয়ে যাবেন যে কতটা পারফেক্টভাবে এই রুটিটা তৈরি হয়ে যায়। তো এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিলাম বা ডো নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমি এখানে কোনো রকম শুকনো ময়দা ব্যবহার করব না, কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র এটা হাত দিয়েই সুন্দরভাবে বেলা হয়ে যাবে। কোনো রকম তেল বা কোনো শুকনো ময়দা কিছুই লাগবে না। এটা আমি পরোটা তৈরি করব। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই রুটি পরোটা তৈরি করে নিতে পারবেন। প্রতিদিন সকালে উঠে যদি আপনাদের এই সমস্যা কখনো হয়ে যায় যে আটা নরম হয়ে গেছে, তখন অবশ্যই আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন 5 থেকে 10 মিনিট। তারপরেই দেখবেন ম্যাজিক, আপনাদের কাজের কষ্ট কিন্তু একেবারেই কমে যাবে। আপনাদের এটা নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে আজকে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।